আজকে আলোচনার বিষয় ছাত্র জনতার বিপ্লবোত্তর বাংলাদেশ আমাদের করণীয়। এই বিষয়ের উপর আলোচনা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার রামু উপজেলা, ঠিক আছে না? জি, রামু উপজেলা শাখার আজকে রুকন ভাইদের নিয়ে শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি উপজেলা আমির সাহেব, মঞ্চভূমিষ্ঠ উপজেলা জেলা নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ মাহে রমাদানের সুন্দর এই দিনে 22তম রমাদানের এই দিনে আমরা সবাই একত্রিত হলাম। দায়িত্বশীলদেরকে মোবারকবাদ যে আপনাদেরকে মাহে রমাদান প্রশিক্ষণের আয়োজন করেছেন। যদিও কিছু কষ্ট হয়, খাওয়া দাওয়া ছাড়া, চা নাস্তা এগুলো ছাড়া একটু শুকনা লাগে আর কি। তারপরেও এই সুযোগটি কাজে লাগানো হলো, কারণ ব্যস্ততা তো আমাদের শেষ নাই, দিন দিন ব্যস্ততা বেড়ে যাচ্ছে। প্রশিক্ষণে আমরা কম সময় পাচ্ছি, আর বিগত 15.5 বছর তো সেটা আরও কম হয়েছে। এখন যাতে সেটা কাভার হয়, একটি ইসলামী বিপ্লবের জন্যে আমরা যারা কাজ করছি তাদের নিজেদেরকে তৈরি করা এবং জনপদকে তৈরি করা, দুটো দায়িত্বই আমাদের। নট অনলি শুধু আমরা হলে হবে না, একই সাথে, ঠিক আছে, খুব বেশি লোক না, শুধু নিজেরাই না, একই সাথে জনপদকেও তৈরি করা। আজকের আলোচনার সাথে এটা রিলেটেড, এই জন্য ভূমিকায় কথাগুলো বলে ফেললাম যে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য এটা একটা শর্ত যে নিজেদের তৈরি হওয়া জনপদকে তৈরি করা, যেটাকে কেউ কেউ বলেছেন যে অধিকাংশ মানুষ সমর্থক হওয়া। এই এতটুকু বললে কাভার হয় না। আসলে একটি সফল বিপ্লবের জন্য যেখানে দিন কায়েম হবে, টার্গেট নিয়েছে, আমরা কাজ করছি, সেই জনপদের মানুষ দিনকে ওন করতে হবে, দিনকে এতটুকু ভালোবাসতে হবে যে আমার সব কিছুর তুলনায় আমি দিনকে ভালোবাসি। আমাদের যে কোনো কিছুর বিনিময়ে মূল্যে আমরা আল্লাহর দিনের বিজয় চাই, আল্লাহর দিনের বিজয়কে অব্যাহত রাখতে চাই। শুধু বিজয় চাই না, এটাকে আমরা অব্যাহত রাখতে চাই। এই ধরনের একটা সমাজ তৈরি না হলে দিন টিকবে নাকি? মদিনার ইসলামী বিপ্লব টিকেছিল 1000 বছর, এখনও আছে। যে দেশগুলো সাহাবা কেরামদের যুগে ইসলামের ছায়াতলে আসছে, এগুলো এখনও আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভারত উপমহাদেশে 1831 যেটা হলো বালাকোটের আন্দোলন, সেই আন্দোলন 3 বছরের মাথায় চক্রান্ত এবং ষড়যন্ত্রের কাছে হার মানতে হলো এবং সেটা টিকলো না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা টিকলো না। অথচ যে রাষ্ট্র ব্যবস্থা বা যে এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে সমস্ত ভারত উপমহাদেশের পুরুষ মহিলা মুসলমান যা আছে সবার কন্ট্রিবিউশন ছিল। ডব্লিউ হান্টার, তার একটা বই আছে দ্য ইন্ডিয়ান মুসলমানস, পড়ছেন আশা করি আপনারা। এটা জামাতের রুকন সিলেবাসে নাই, শিবিরের সিলেবাসে আছে। তো সেই বইতে তিনি বর্ণনা দিয়েছেন যে সেই সময় কিভাবে সমস্ত উপমহাদেশের মানুষ এই আন্দোলনকে সাপোর্ট করেছিল, সহযোগিতা করেছিল, তাদের কন্ট্রিবিউশন করেছিল, তাদের কুরবানি পেশ করেছিল। কিন্তু 3 বছর পরে সেটা হারিয়ে গেল। ইংরেজদের এবং শিখদের যৌথ হামলায় টিকল না। গাদ্দারদের একটা সংখ্যা ভিতর থেকে তৈরি হলো, ইংরেজদেরকে এবং শিখদেরকে সহযোগিতা করলো মুসলমান পরিচিত কিছু লোক। কারণ আবেগের বশবর্তী হয়ে যে কাজটা তারা করেছেন, পরে বুঝেছেন যে এটা এত সহজ জিনিস নয়। এটার জন্য চতুর্মুখী চাপ সহ্য করতে পারেন নাই। যেটা মদিনার বা জাজিরাতুল আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা হয়েছে, সাহাবা কেরামরা যেটাকে কন্টিনিউ করেছেন, পরে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত ইত্যাদি ইত্যাদি মিলে প্রায় 1000 বছর যেটা চলেছে, তার
যে ক্যাপাবিলিটি ছিল, তার যে মানে অ্যাবজর্বিং যে সামর্থ্য ছিল, সেই সামর্থ্য এখানে হয় নাই। এই জন্য এই বিষয়টা আমাদের মাথায় নিয়ে আমরা আজকের আলোচনায় যাব, যে আমরা নিজেরাও তৈরি হব, জনপদকে আমরা তৈরি করব। ক্লিয়ার? এই তৈরি করার জন্য আমাদের এত বড় পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে না? 2048 30 সালা পরিকল্পনা। কয় বছর গেল? 6 বছর গেছে। 3 বছর গেছে, 6 বছর চলে গেছে। 2019-এ আমরা আরম্ভ করেছি এটা। 19, 20, 21, 22, 23 প্রথম পঞ্চবার্ষিকী শেষ। 24 গেছে, 25-এ ঢুকছি আমরা। দ্বিতীয় পঞ্চবার্ষিকীর দ্বিতীয় বৎসরে আছি। দায়িত্বশীল এগুলো বলছেন, ভুলে গেছেন আপনারা? এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা কি? বলেন, একজন বলেন। মাশাআল্লাহ, সবার জানা আছে না? শুনে মনে হয়েছে গিয়ে মাশাআল্লাহ। এমন লোকজন জানে, বোঝা গেল। অনেক জায়গায় গেলে বলতে পারে না, ভুলে গেছি, খেয়াল নাই। মানবতার সেবা, আর কি? দেশ পরিচালনার যোগ্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি এবং রাজি করা, সন্তুষ্ট অর্জন করা। ছোট্ট কথা, কিন্তু অনেক বড় বিস্তৃত তার অর্থ, ঠিক কি না? পরের 2-2.5 লাইনে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে আমরা কিভাবে এই মানবতার সেবা, কিভাবে এই দেশ পরিচালনার যোগ্যতা, কিভাবে আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছবো, দেওয়া আছে না? আর পরে দীর্ঘ একটা ব্যাখ্যা দেওয়া আছে এই পরিকল্পনার, লম্বা ব্যাখ্যা দেওয়া আছে না? 4টা আমাদের 4 দফা কর্মসূচিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। দাওয়াত ও তাবলীগ একটা, আর সংগঠন প্রশিক্ষণকে 2টা করা হয়েছে, ঠিক কি না? ঠিক না? 2টা করা হয়েছে আলাদা আলাদা। এমনি তো দফা হিসাবে সংগঠন প্রশিক্ষণ, তানজিম ও তারবিয়া একটা দফা, পরিকল্পনায় 2টা করা হয়েছে, অর্থাৎ 2 আর 3। 1 দাওয়াত তাবলীগ, 2 হচ্ছে সংগঠন, 3 হচ্ছে প্রশিক্ষণ। আর 3-4 যেটা ছিল সেটা 4 চলে গেছে। অর্থাৎ 4 দফা কর্মসূচিকে 5টা ভাগে ভাগ করে পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। পুরো পরিকল্পনা সাজানো হয়েছে এবং এখানে অনেকগুলো বিষয়কে অ্যাকোমোডেট করা হয়েছে, যেটা আমরা আগে করি নাই। 2019 সালে যখন এটা আপনাদেরকে দেওয়া হয়েছে, তখন অনেকগুলো বিষয় এই পরিকল্পনা অ্যাকোমোডেট হয়েছে। এই পরিকল্পনা কিন্তু আরম্ভ হয়েছে 16 সালে। 16 সালে এটা নিয়ে কাজ আরম্ভ হয়েছে। 16, 17, 18 3 বছর লেগেছে এটা তৈরি করতে। প্রাথমিকভাবে 18তে কিছু দেওয়া হয়েছে যে আপনারা কিছু কাজ করে নিয়ে আইডিয়া নিই, আর আনুষ্ঠানিকভাবে ফর্মালি সেটা 19 সাল থেকেই ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে। আমরা গত নির্বাহীতে, অর্থাৎ এই বছরের গত বছর যেটা শেষের দিকে নির্বাহীতে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এটার একটা ইনস অ্যান্ড আউটস আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, তো অনেকগুলো বিষয় আসছে। এর আলোকে আবার এই পঞ্চবার্ষিক পরিকল্পনাতে এই সমস্ত বিষয়গুলোকে অ্যাকোমোডেট করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে 2025-এর পরিকল্পনা কিছু দেয়া আছে, দেখবেন আপনারা। পরিকল্পনা কিছু দেওয়া আছে, আরও সময় সময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। যেহেতু গত 5 বছর এটা বিশেষ সময়ের মধ্যে আমাদের গিয়েছে, আমরা সেই কাজগুলো করতে পারিনি যেভাবে করার। এই জন্য আগামী পঞ্চবার্ষিকীতে বা বর্তমান চলমান পঞ্চবার্ষিকীতে যাতে কাজগুলো করি, এই জন্য এই বিষয়গুলো সামনে আসবে। ভূমিকা শেষ, যেটা আমি লাস্টে বলতাম এটা ফার্স্টে বললাম। বিপ্লবোত্তর বাংলাদেশে আমাদের করণীয় বিষয় শুনছেন আপনারা? করণীয় কি করব এখন? আমরা কি বিএনপির মতো দখল করব? আমাদের সব হারানো সম্পদ ফিরে পাইতে হবে নাকি না? আমাদেরকেও তাদের মতো এইরকম অনেক কিছু করিতে হইবে। আমাদের অনেক বড় কাজ, অনেক বড় বিস্তৃত পরিসরে আমাদের কাজ। এটা মাথায় রুকন ভাইরা যদি আমরা না ঢুকাই, তাইলে এইভাবে সুযোগটা হাতছাড়া হয়ে যায়। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিরাট বড় সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জনপদের মানুষের কাছে যাওয়ার একটা চমৎকার উন্মুক্ত পরিবেশ, অনুকূল পরিবেশ দিয়েছেন, যে পরিবেশের জন্য আমাদের দায়িত্বশীলরা দীর্ঘদিন চেষ্টা করেছেন। জনশক্তির কোরবানি আছে, দায়িত্বশীল জনশক্তির কান্না আছে, অনেক বেদনা আছে, অনেক কিছু আছে, ঠিক না? আমরা ছোট্ট ছোট্ট পরিসরে কাজ করেছি। 2 জনের দাওয়াতি গ্রুপ করছি। বলা হইতো না যে 2 জনের দাওয়াতি গ্রুপ, 3 জন এলে চোখে পড়ে, 3টা কেন এক জায়গায়? 2 জন এলে মনে করে বন্ধু হাঁটতেছে কৌশলগত কারণে। কর্মী বৈঠক 3 জন, 3.5 জন, 4 জন, 4.5 জন, এইভাবে তো ছিল।
বছরের সামনেও যা পরেও তা, ঘুরে ফিরে ওই যা আছে তাই আর কি, 3 থেকে 3.5 পৌনে 4 এর বেশি না। সংগঠনের টার্গেট এটাই ছিল যে আমাদের কাজের ধারাবাহিকতা যাতে থাকে, কর্মী বৈঠক, তারবিয়াতি বৈঠক, গ্রুপ দাওয়াতি কাজ কী হয়, যাতে আমাদের ধারাবাহিকতা আমরা রাখি। ধারাবাহিকতা রাখার রেজাল্ট এখন আমরা পাচ্ছি। আমরা যদি এগুলো স্টপ করতাম কী হইতো, সংগঠন আজকে খুঁজে পাওয়া যেত না। এই যে ছোটো ছোটো পরিসরে আমরা কাজ করেছি নিজেদের মধ্যেই, শুধু টিসি করছি আমরা কয় ঘন্টা, 3 ঘন্টা না, 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, একটা দর্শ, 2টা আলোচনা। এর মধ্যে আবার পুলিশ টুলিশ চলে আসতেছে, ডান বাম তাকাও, ফেরেস্তা, জেন টিন সব চতুর্দিকে খাড়া রাখো, মানে অবস্থা এমন ছিল যে কখন চলে আসে। তো 3 দিনের টিসি 3 ঘন্টায় শেষ করছি আমরা। কিন্তু এই করার মধ্যেও লাভ আছে। এটাও যদি আমরা না করতাম তাহলে আজকে আমাদেরকে খুঁজে পাওয়া যেত না। আন্দোলন সংগঠন তার কার্যক্রমের ধারাবাহিকতা রাখার রেজাল্ট হচ্ছে এটাই, যে জনশক্তির মধ্যেও আলহামদুলিল্লাহ এটা আসছে যে না, দায়িত্বশীলরা মাঠে লেগে আছেন, যে পর্যায়ে দায়িত্বশীল না। আর মানুষও দেখেছে যে তারা তাদের আদর্শ থেকে, কাজ থেকে, কর্মসূচি থেকে তারা বিরত থাকে নাই। মানুষের কাছে গিয়েছি, কাজ করেছি, দাওয়াতি কাজ করেছি, মানুষ সাড়া দেয় নাই, ফর্ম ফিল আপ করে নেয়, করছে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করে নেয়, বলছে আপনাদের সাথে আসি ভাই, যান, অসুবিধা নেই, আসছি আপনাদের সাথে। সংগঠন মাঝখানে একসময় ঠিক করছিল যে মৌখিক সম্মতি কারা দিয়েছে, মনে আছে কিনা, মৌখিক সম্মতি দাল আল্লাহ মাশাআল্লাহ সবাই দিয়ে, কিন্তু লিখতে রাজি না, নাম না, এটা লাগবে না, অসুবিধা আছে, কারণ এটা লাগলে ধরবে, নিয়ে যাবে, চাকরি যাবে, ব্যবসা নষ্ট হবে, বিভিন্ন সমস্যা আছে, তালিকা পেয়ে যাবে, এই সমস্ত কাজ। তাইলে প্রথম কথা হচ্ছে যে আমরা এমন একটা কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমরা যে কাজটা করতে চাচ্ছি, এই কাজের একটা অসাধারণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগকে সর্বপর্যায়ে দায়িত্বশীল জনশক্তি, সুদী শুভাকাঙ্ক্ষী, পুরো এই আত্রাফ, পুরো এই জনপদ, পুরো এই মানুষের এই বিশাল জনপদকে আমরা কাজে লাগাতে চাই। এটা আমাদের অ্যাসেট, এগুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। কাজে লাগাতে আমরা কী কী করবো সেটা আমি আলোচনা করছি। আমাদের সামনে কিছু ইতিহাস টানতে হয় বোঝার জন্য, আমাদের সামনের দিনগুলোকে যাতে আমরা সঠিকভাবে বুঝতে পারি। এই জনপদে মানুষের কিছু আন্দোলন হয়েছে, যার মধ্যে 47 একটা আন্দোলন ছিল, 52 একটা আন্দোলন ছিল, তারপরে 70 একটা আন্দোলন ছিল, 70-এর পরে এরশাদের সময় আমরা আবার 90-এর আন্দোলন করেছি, আর সর্বশেষ হচ্ছে 24-এর আন্দোলন। গুরুত্বপূর্ণ আন্দোলন, এগুলো গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল এই সমাজের, এই জাতির। এই সবগুলোতে ইসলামী আন্দোলনের একটা ভূমিকা ছিল, ব্যক্তি পর্যায়ে ছিল, সামষ্টিক একটা ভূমিকা ছিল। কোনো কোনো ভূমিকাগুলো জনগণের কাছে সমাদৃত হয়েছে, কোনো কোনো ভূমিকা তো বিতর্কের জন্ম দিয়েছে, প্রশ্ন তৈরি করেছে, যেগুলো নিয়ে এখন আমাদেরকে এখনও ফেস করতে হয়। কিন্তু আমি যখন যে জনপদে, যে এলাকায়, যে মানুষের মধ্যে কাজ করব, তাদের সাথে আমাকে মিলেমিশেই কাজ করতে হবে এবং তাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বা এর আগে ইসলামী ছাত্র সংঘ যাই থাক না কেন, এক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করেছে, স্বচ্ছতার নীতিতে ছিল। যে আমরা যে কাজগুলো করেছি, যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের যে ময়দানে প্রায়োগিক যে দিকগুলো ছিল, ইমপ্লিমেন্টেশন ছিল আমাদের সিদ্ধান্তের, এগুলো নিয়ে কিছু কথা থাকলেও অ্যাজ এ হোল আলহামদুলিল্লাহ জামাত নেতৃবৃন্দ, আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে যারা চলে গেছেন, তারা চেষ্টা করেছেন বিষয়গুলো মানুষের সামনে ক্লিয়ার করার জন্য। একটা দলের সিদ্ধান্ত জনগণের সবাই মেনে নেবে বা বুঝে নেবে এটা সম্ভব নয়। যে কোনো দলেরই এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক কম বেশি থাকতে পারে, আমাদের বিতর্কটা আছে, এই বিতর্ক নিয়ে আমাদেরকে চলতে হবে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মানুষের কল্যাণের জন্যই আমরা কাজগুলো করেছি, দেশের কল্যাণের জন্যই আমাদের ভূমিকাটা ছিল। এটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং এটা একটা রেজাল্ট দীর্ঘদিন পরে এখন আমরা পাচ্ছি। মানুষ বুঝতে পেরেছে যে জামাত ইসলামীর এই নীতি বা সিদ্ধান্তগুলো কতটুকু দূরদর্শিতা ছিল, বাস্তবদর্শিতাপূর্ণ ছিল, কতটুকু সূক্ষ্মদর্শিতার সাথে নিয়েছিল, কতটুকু সবগুলো বিষয়কে অ্যাকোমোডেট করে নিয়েছিল। আজকের মানুষ এটা বুঝতে পারছে। এবং এটি হচ্ছে কালেকটিভ লিডারশিপ বা শোরাই নিজামের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হলে এটার রেজাল্ট এটাই হয় গিয়ে। এক ব্যক্তি সিদ্ধান্ত নিলে কোনো ঔন্নাসিক সিদ্ধান্ত হতো, এককেন্দ্রিক সিদ্ধান্ত হতো, তাইলে এটা নিয়ে আমাদেরকে আরও বেশি ভুগতে হতো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা যে বিষয়গুলোকে দেখি সেটি হচ্ছে 72 থেকে 75 শেখ মুজিবের একটা টার্ম ছিল,
গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পাস করেছি। এরশাদ সাহেবের 82 থেকে 90 পর্যন্ত একটা টার্ম ছিল, শেখ হাসিনার 2টা টার্ম, 96 থেকে 1 আর 9 থেকে 24। মোটা দাগে এইটা একটা বিষয়। বিএনপির ছিল জিয়াউর রহমানের 75 থেকে 1981 পর্যন্ত, খালেদা জিয়া 91 থেকে 96 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত, ঠিক কি না? মোটা দাগে বাংলাদেশের রাজনীতির গতিধারাকে 2টা ভাগে ভাগ করা যায়। এই 2টা ধারার মধ্যেই আমাদের সম্পৃক্ততা সংশ্লিষ্টতা ছিল। এই যদি আমরা সামগ্রিকভাবে একটা কথা বলি, তাহলে টোটাল এই 50 বছরে বাংলাদেশের কোনো স্থিতিশীলতা আসে নাই। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় প্রতিষ্ঠানগুলোকে জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা আসলে কোনো কার্যকর রূপ কেউ দিতে পারেন নাই। দুর্নীতি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, লুটপাট, এগুলা কম বেশি সবার সময় হয়েছে। মোটা দাগে ক্ষতি হয়েছে শেখ মুজিবের 3.5 বছরে সদ্য স্বাধীন দেশে যে সংবিধান এবং এই সংবিধানের পরিবর্তনের মাধ্যমে তিনি যে কাজগুলো করেছেন, বিভিন্ন কিছু করেছেন, সবচেয়ে ক্ষতি হয়েছে। ইদানিং যে কথাটা আলোচনায় আসতেছে যে আওয়ামী লীগের ভালো লোকগুলোকে নিয়ে এসে খারাপ লোককে বাদ দেওয়া, সুন্দর একটা ফর্মুলা আসতেছে না? এটার তো একটা ভিত্তি আছে। যাই হোক, সার্জিস এবং হাসনাত আবদুল্লাহরা সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা কথা বলতেছে। এইটা একটা পিঞ্চিং, এটা একটা আস্তে আস্তে এটা একটা ফিল্ড ক্রিয়েট করা হচ্ছে। এটা ভারতের এজেন্ডা, মোদির এজেন্ডা, এটা আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগের এখানকার বংশবৎ যারা আছেন তাদের এজেন্ডা। আওয়ামী লীগ এই এজেন্ডাটা বা ভারত এই এজেন্ডাটা এখানকার দেশপ্রেমিক কোনো দলকে দিয়েও করাতে চাচ্ছে, এই ধরনের ইনফরমেশন আছে। কিন্তু এইটা তো সঠিক যে আওয়ামী লীগে কোনো ভালো লোক থাকলে সবচেয়ে ভালো লোক হলো শেখ মুজিবুর রহমান, ঠিক কিনা? তাদের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি একজন, তিনি জাতির পিতাও, তাদের জাতির পিতা, তাদের ভাষায় জাতির পিতা। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার স্থপতি, সব না? এই লোকটা কি করেছে? সবচেয়ে ভালো লোকের আমলনামায় আছে 40,000 লোককে তিনি হত্যা করেছেন। ভালো লোকটা সংসদে দাঁড়িয়ে বলেছেন সিরাজ শিকদার কই, বিরোধী দলীয় নেতা, অর্থাৎ তিনি কনফেশনাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটার আমি মারছি, বেটা কই গেছে, মানে বেটা বলেছে তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে। সংবিধানের সবচেয়ে ক্ষতিকর সংশোধনী, 4র্থ সংশোধনী, যদি এখানে আইনের ছাত্ররা কেউ থাকেন, লয়ার থাকেন, তাহলে বুঝবেন যে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে 4র্থ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত চরিত্রকে, তার গণতান্ত্রিক চরিত্রকে ধ্বংস করা হয়েছে। একদলীয় বাকশাল, সব দলকে নিষিদ্ধ করা, সব পত্রিকাকে নিষিদ্ধ করা, প্রেসিডেন্টকে, শেখ মুজিব প্রেসিডেন্ট, বিনা ভোটে বিনা নির্বাচনে তিনি প্রেসিডেন্ট, আজীবন থাকবেন, তাকে ইমপিচ করা যাবে না, 3/4 লাগবে, ইত্যাদি ইত্যাদি দিয়ে তিনি এত কঠিন, জটিল, এত ভয়ঙ্কর কাজ করেছেন যে বাংলাদেশের চেহারাটাই পাল্টিয়ে দিয়েছেন। এই তুলনায় শেখ হাসিনা ক্ষতি কম করছে, এই তুলনায় শেখ হাসিনার ক্ষতি কম। তাহলে আওয়ামী লীগ বাদ দিতে হলে তো প্রথম শেখ মুজিবুরে বাদ দেওয়া লাগে, তারপর তার বংশবৎ শেখ হাসিনার বাদ দিতে হয়, এটা তো বাদ দিতেই হবে। তাহলে আর থাকে কে? আওয়ামী লীগ আর কেউ থাকে? এই 2জনের বাইরে তৃতীয় কেউ পাবেন না। আর এরা কেউ আওয়ামী লীগ না, এরা সব হইল গিয়া জে হুজুর লীগ, সব জি হুজুর। দেখ বাইদা ভাই কথাটা বললাম যে এইটা হচ্ছে বাস্তবতা ছিল আমাদের গত 15 বছরের আন্দোলনে। এই বিষয়গুলোকে হাইলাইট হয়েছে এবং সামনেও এই বিষয়গুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে, দাওয়াতি কাজের সময়, ম্যান টু ম্যান কথা বলার সময়, কাউন্সিলিংয়ের সময়, এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে আনতে হবে। মানুষ ভুলে যায়, দেশের মানুষ ভুলতে খুব উস্তাদ, কারণ মানুষের সামনে এত বেশি সমস্যা, তার এত বেশি নিড, তার প্রাইম নিড হচ্ছে তার জিনিসপত্রের দাম কমবে, সন্ত্রাস হবে না, দুর্নীতি হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, রাজনীতি কী হইলো, কনস্টিটিউশন কী হইলো, সরকার কী হইলো, অ্যামেন্ডমেন্ট কী হইলো, কতজন মানুষ এগুলো ভাবে, কতজন মানুষ আসে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। আমরা এখন আসি 24-এর যে গণ অভ্যুত্থান হলো, সেটা আমি কিছু পয়েন্ট নোট করেছি এই জন্য আপনাদের পূজার সুবিধার্থে। এক অর্থে এই পুরো 15.5 বছর, পুরো 15.5 বছর একটা ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে আমাদের গিয়েছে। এই দুঃশাসনের নমুনার মধ্যে কি কি ছিল? ভয়ঙ্কর অনেকগুলো ছিল, যেটা কিছু বললাম। এর মধ্যে ছিল সংবিধানকে ধ্বংস করা হয়েছে। কীভাবে ধ্বংস করা হয়েছে? আমাদের সংবিধানের 13শ সংশোধনীতে ছিল কেয়ারটেকার সরকার, যেটা 91,
96, 2001, 2008 পর্যন্ত বলা যায় রাজনৈতিক একটা স্থিতিশীলতা ছিল, যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে এবং যে দল ক্ষমতায় থাকেন কেয়ারটেকার হলে তিনি আর ক্ষমতায় আসতে পারেন না। কেয়ারটেকার সরকার হইলে ক্ষমতাসীন দল নির্বাচিত হতে পারে না। কেয়ারটেকার না থাকলে যে দল ক্ষমতায় তারাই কন্টিনিউ করেন। এই ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসাবে এই কাজটি তারা করেছেন। ট্রাইব্যুনাল গঠন করে আমাদেরকে ধ্বংস করার প্রথম কাজ করা হয়েছে। কথিত আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। যে বাংলাদেশের ব্যাপারে যারা আপোষ করবেন না, যাদের দেশপ্রেমটা প্রশ্নাতীত, যাদের নৈতিক মান বাংলাদেশের প্রসপেক্টে প্যারামিটারে সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ডে, এই লোকগুলোকে ধ্বংস করার, হত্যা করার এটা বিচারিক ব্যবস্থা, তথাকথিত একটা বিচারিক ব্যবস্থা ছিল, যেটাতে তারা আপাতত সফল হয়েছে। আপাতত তারা সফল হয়েছেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। খুবই ক্লিয়ার 14, 18 এবং 24-এ কী হয়েছে। বিনা ভোটে নির্বাচন, রাতের নির্বাচন আর ডামি নির্বাচন, একটার চেয়ে আর একটা নূতনত্ব আসছে, কিন্তু মাঝখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা টোটালি শেষ হয়ে গেছে। এছাড়া যেটা হয়েছে, সংবিধানের মূলকে ষোড়শ সংশোধনী, যেটা আপনারা বুঝবেন না হয়তো, 16th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, বাংলাদেশকে, তার গণতান্ত্রিক চরিত্রকে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে, সরকারকে, জনগণকে টোটালি একদম খাঁচার মধ্যে ঢুকানো হয়েছে। এটা ভয়ঙ্কর চিত্র। এটা টোটালি একদলীয় বাকশালের চেয়েও ভয়াবহ একটা সংবিধান করা হয়েছে, যেটা এই পরিবর্তনের পরে প্রথম আমরা এটা চেঞ্জ করলাম। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখছেন না তো আপনার, এটা আলোচনা হয়ে চেঞ্জ হয়েছে কি। বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে আমাদের, পুলিশ, আর্মি, সিভিল প্রশাসন, বিডিআর ইত্যাদি ইত্যাদি সব কিছুকে ধ্বংস করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে দেশের স্বাধীনতার, এরা হচ্ছে প্রহরী, পাহারাদার। জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের মাথার গাম পায়ে ফেলা যে টাকা তাদেরকে পোষানো হয়, বিশাল বাজেট দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করলে প্রতিরোধের শক্তিটা বাহ্যিকভাবে শেষ হয়ে যায়, এবং সেটা তারা প্রথম এসে করেছেন। বিডিআরকে হাত দেওয়ার মাধ্যমে আর্মিকে শেষ করেছেন। আর্মি মেসেজ পেয়ে গেছে যে আর কিছু করা যাবে না, আর্মি একদম রবীন্দ্রসঙ্গীত হয়ে গেছে। আমাকে আর্মির একজন অফিসার বলছেন যে আগে আমাদের এখানে চলতো নজরুল সঙ্গীত, চল চল চল, বিদ্রোহী, এগুলো চলতো। আর বিডিআরের হত্যাকাণ্ডের পরে 2009 সালের 25-26 ফেব্রুয়ারির পর থেকে রবীন্দ্রসঙ্গীত চলে। তাদের যতগুলো বড় বড় সুপার শপ আছে, অফিস আছে, সব জায়গাতে রবীন্দ্র, মানে ঘুম পাড়ানো গান, ঘুম পাড়ানো গান। আসলে 15 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আল্লাহর মেহরবানিতে সর্বশেষে এসে নিচের দিকের কিছু অফিসারের চাপের কারণে ওয়াকার সাহেব সেটা করেছেন, বাধ্য হয়েছে। মেসেজ তারা দিয়েছে যে কর্নেলের উপরে যা আছে সবার খবর আছে, আর যদি গুলি করেন তাহলে খবর আছে। আর এর সাথে আরেকটা ছিল যে শান্তিরক্ষী মিশনে আপনারা তো গিয়ে পয়সা টসা বানাইছেন, আমাদের কোনো চান্স নাই, সুতরাং আর যদি কিছু করেন তাইলে শান্তিরক্ষী মিশনও শেষ হয়ে যাবে, আমরা এটাকে বড় আকারে নিব। এই দুইটা কারণে আলহামদুলিল্লাহ 3 তারিখ এবং 4 তারিখ যে পরিবর্তনটা হয়েছে, এটা অন্যতম একটা অনুঘট হিসেবে কাজ করেছে এই বিষয়গুলো। অর্থাৎ আমাদের আলহামদুলিল্লাহ এই বাহিনীগুলো মোটামুটি শেষ পর্যায়ে এসে নিমক হালালি করছে আর কি, এতটুকু বলা যায়, নিমক হালালি করছে। এটা আল্লাহর মেহরবানি, নাইলে তো আরও ব্লাড শেড হতো, আরও শত শত হাজার হাজার মানুষ মারা যেত, আরও ক্ষতি হতো, আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো গিয়ে। অর্থনীতির দিক থেকে ধ্বংস করার জন্য যা করা সব করা হয়েছে। ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি, শেয়ার বাজার, কোনো কিছু বাদ নাই, সব কিছুকে দেখবেন শেষ করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাকে কয়েকজন বলছে যে ইসলামী ব্যাংক তো তারা লাইসেন্স বাতিল করবে। লাইসেন্স বাতিল করবে না, কারণ যে ব্যাংকটা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ ট্যাক্স দেয়, আপনারা জানেন, এটা হচ্ছে পাবলিক ব্যাংক, পাবলিক লিমিটেড কোম্পানি। এগুলোর তো শেয়ার টেয়ার ইত্যাদি ইত্যাদিগুলো পাবলিকলি ঘোষণা দিতে হয়। ইসলামী ব্যাংক যখন 2200 কোটি টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে, তখন সেকেন্ড পজিশনে যে ব্যাংক সেটা দিচ্ছে 700-800 কোটি টাকা। পত্রিকায় আসতো, এগুলো এখন আসে, পত্রিকায় দেখবেন আপনারা, সবগুলো ব্যাংকের এগুলো আসে। তাহলে যে ব্যাংক এত ট্যাক্স দেয় তাকে তারা লাইসেন্স বাতিল করবে না। কি করবে তাইলে? দুইটা কাজ করবে। এর যা আছে ভিতরের মাল সামাল সব খাবে, ইসলামী ব্যাংকের যে টাকা পয়সা সম্পদ যা কিছু আছে সব কুক্ষিত করবে। তারপরে তার নেচারকে চেঞ্জ করবে,
ইসলামী ব্যাংকই একমাত্র ব্যাংক যে শরিয়া ইনটু টু ফলো করে, আলহামদুলিল্লাহ। আর ইসলামী ব্যাংকের প্রভাবে আরও 8টা ব্যাংক ফুললি শরিয়া ব্যাংক, আর পার্শিয়ালি আরও 14টা ব্যাংক শরিয়া আংশিকভাবে। ওই যে দেখছেন আপনার আংশিকভাবে শরিয়া, শরিয়া উইন্ডো আছে, আরও 14টা ব্যাংকের আছে। অর্থাৎ ইসলামী ব্যাংকের প্রভাবে আলহামদুলিল্লাহ গত 30-35 বছরে বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি ব্যাংক পার্শিয়ালি অথবা ফুললি ইসলামী শরিয়া অনুসরণ করে, যার সবচেয়ে ভালো প্যারামিটার হচ্ছে, সব চমৎকার মান হচ্ছে ইসলামী ব্যাংকের। সুতরাং এইটাকে ধ্বংস করবে তারা, দুই দিকে করবে, ভিতর খাবে আর তার শরিয়া সিস্টেমটাকে টোটালি ভায়োলেট করে ফেলবে, যেটা তারা করেছে পরবর্তীতে এসে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ইসলামী একটি ব্যাংক বা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা শরিয়ার ভিত্তিতে হোক, এটা দুইটা দেশ চায় না, দুইটা আদর্শ চায় না। এটা হচ্ছে জুইসরা, একটা হচ্ছে আমাদের পাশের বাড়ির যারা আছে হিন্দুরা, ব্রাহ্মণরা দুইটা চায় না। দুইটা জায়গাতে তারা আমাদেরকে টোটালি এলাও করবে না, সেটা হচ্ছে ব্যাংকিং বা অর্থ ব্যবস্থা ইসলামীকরণ হোক, এটা টোটালি চাইবে না। মানে এটা বেসিক, মানুষের বেসিক নিড হচ্ছে অর্থনীতির একটা। সুতরাং এখানে যদি সুদ ঢুকে, ঘুষ ঢুকে, দুর্নীতি ঢুকে, তাইলে ইসলামাইজেশন অফ সোসাইটি যেটা, ইসলামাইজেশন নলেজ যেটা, সেটা ধ্বংস হয়ে যাবে। এটা তাদের মাস্টার প্ল্যান, জুইসের মাস্টার প্ল্যান। এটা আমরা অনেকে বুঝি না, খেয়াল করি না। সেকেন্ডলি হচ্ছে মিডিয়াতে টোটালি আমাদেরকে অ্যালাউ করবে না, টোটাল মিডিয়ার নেটওয়ার্ক তাদের দখলে। এই জন্যই দেখবেন আপনারা টুনকো অজুহাতে দিগন্ত টেলিভিশন বন্ধ, ইসলামী টেলিভিশনের মতো, ইসলামিক টিভির মতো একটা মানে মানে কি বলে যে সবচেয়ে সহজ সরল টিভি, যার কোনো ইসলামী কিছু অনুষ্ঠান ছাড়া তো কিছু নাই, কিন্তু এটাকে তারা বন্ধ করে দিয়েছে। কারণ যতটুকু হচ্ছে ততটুকু সমাজ ইসলামীকরণের দিকে চলে যাচ্ছে, তাদের লং টার্ম প্ল্যানের মধ্যে। এই জন্য এটা কাট টু সাইজ করছে। আমরা যাতে এগুলো একটু বোঝার চেষ্টা করি। এই ক্ষতিটা তারা করেছে, যে ক্ষতি থেকে রিকভারি করতে অনেক সময় লাগবে। এই যে আমাদের ভাইদের মধ্যে, দেশের মানুষের মধ্যে অস্থিরতা, বুঝতে পারতেছেন যে আমাদের কি হারিয়েছি আমরা, কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা এখনও মানুষ ভালো করে ডিপলি এগুলো চিন্তা ভাবনা করছে না। ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে। ইসলামী ব্যাংকের টোটাল শেয়ার তারা শেষ করে ফেলেছে। 90,000 কোটি টাকা লুটপাট করেছে ইসলামী ব্যাংক থেকে। 150 কোটি টাকার টোটাল অ্যাসেট, 90,000 কোটি টাকা নাই এখনও এই শয়তানদের হাতে, যে শয়তানের বাড়ি আপনাদের এখানে, মানে চিরঙ্গে আর কি। শেষ করছে হাসিনার বকরন্দা হিসেবে সে কাজ করেছে। এটাকে সারভাইভ করতে আল্লাহ তাআলা জানে কতদিন লাগবে, আর লং টাইম লাগবে। ইসলামী ব্যাংকের প্রায় 30,000 কোটি টাকা আরও 7-8টা ব্যাংকে আছে, অ্যাসালম গ্রুপের যে ব্যাংকে আছে। এই টাকাগুলো যদি ইসলামী ব্যাংকে নিয়ে আসা, ইসলামী ব্যাংক ভালো শক্তিশালী একটা অর্থনৈতিক শক্তি হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ওই 6-7টা ব্যাংক সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আমরা রাজি হয়েছি, ঠিক আছে, এটা থাকে কেন। আর ব্যাংক বন্ধ হলে ভিন্ন মেসেজ যাবে। হাসিনা এইটাই চেয়েছে যে আমার অবর্তমানে দেশ চলবে না, ব্যাংক চলবে না, অর্থনীতি চলবে না, শেষ, আমি একমাত্র বিকল্প বাংলাদেশের, আমার আর সেকেন্ড কোনো নাই, ভার্সন নাই, এক পিস মাল, আমি এক পিস, আমার ছাড়া আর দেশ চলে না। এটা তারা পরিকল্পিতভাবে দীর্ঘ প্রক্রিয়া দেশটাকে এই অবস্থায় নিয়ে আসছে। এটা পার্শ্ববর্তী যারা আছেন, দাদা দিদিরা, এগুলোতে সহযোগিতা করেছে। এবং এরা আমাদেরকে সহ মুসলিম কোনো বিশ্বের কোনো দেশই অর্থনৈতিক শক্তিশালী সমৃদ্ধ হোক তারা চায় না, বিশেষ করে এরা চায় না। এর আশেপাশে দেখেন কোনো একটা দেশ স্টেবল না, নট পলিটিক্যালি, নট ইকোনমিক্যালি, কোনো দিক থেকে স্টেবল করতে দেয় না। ওরা সুপার পাওয়ার হচ্ছে, বাকি সবাইরে দাওয়াই রাখতেছে। আর স্লোগান হইল যে আমার প্রতিবেশী ফার্স্ট, কার্যত আমি ফার্স্ট আর প্রতিবেশী হইল লাস্ট, সেকেন্ড থার্ড না লাস্ট, মাঝখানে যদি কিছু থাকে থাকলো, নাইলে লাস্ট, এরপরে আর কিছু নাই, এর জিরো প্লাস। শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে। এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়েছে। ছাত্রছাত্রীদের যে ট্রমা, সর্বশেষ যে শিক্ষা নামে তারা যেটা দিয়েছেন, পরীক্ষা, বই ইত্যাদি ইত্যাদি সব কিছু বিষয় মিলে এগুলো ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে। আমি আর বেশি আগাচ্ছি না, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। সর্বশেষ যে কথাগুলো বলা উচিত সেটা হচ্ছে ভয়ঙ্করভাবে মানুষকে তারা হত্যা করেছে। হাজার হাজার মানুষকে হত্যা, গুম, সীমা সংখ্যাহীন, আসলে এগুলো সীমা সংখ্যাহীন। শুধু এই 24-এর আন্দোলনেই কমপক্ষে 1400 লোক, জাতিসংঘের সমস্ত তার পরিসংখ্যানে সেটা আসছে। কত লোক যে ক্রস ফায়ারে, কত লোককে যে গুম করেছে তার সীমা নাই। আহতদের সংখ্যা তো ভয়াবহ সংখ্যা। সর্বশেষ আহত সংখ্যা হচ্ছে 30,000-এর মতো, যার মধ্যে 2টো চোখ, একটা চোখ, হাত নাই, পা নাই, সমস্ত শরীরে গুলি, বিভিন্ন ধরনের মানে আঘাতে জর্জরিত,
মেন্টালি টোটালি একদম মানে ট্রমার মধ্যে আছে, টোটালি একদম ডিসেবল হয়ে গেছে, এমন সংখ্যা 1000-এর বেশি। আপনারা দেখলে আশ্চর্য, দুইটা চোখ নাই একটা বাচ্চার ছেলের, মানে 18-20 বছর, তার দুইটা চোখ নাই, একটা চোখ নেই। বলতেছে আমি টোটালি কিছু দেখতে পাই না, আমার সমস্ত মাথা আমার শুধু মানে প্রচণ্ড একটা ইয়া করে আর কি, ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। এটা বেঁচে থাকার চেয়ে তার জন্য মরাই তো সহজ ছিল, কিন্তু এটা নিয়ে তাকে বেঁচে থাকতো। ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চাকে গুলি করছে, তার একটা চোখ নাই। আমি বললাম তুমি কার সাথে আসছো? তো তার বাবা বলতেছে আমার ছেলে তো গুলিবিদ্ধ, চোখ চলে গেছে। চিন্তা করে দেখেন, 8 থেকে 10 বছরের চমৎকার ফুটফুটে একটা ফুল, তার জীবনটা কি হয়ে গেছে, হাত নাই, পা নাই, ভয়ঙ্কর অবস্থা। এই মানুষগুলো এই কষ্ট বেদনা কত বছর যে তাদেরকে ভুগতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা হয়তো এটা ফিল করছি না। কারো পরিবারে যদি থাকে তাহলে তারা বুঝবেন যে পরিবারের একজন সদস্য একজন আহত হয়েছে, যাদের চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, শরীরে গুলি 50টা 60টা 100টা স্প্রিন্টার শরীরে, মাথায়, বুকে, পেটে, চতুর্দিকে আছে। পা, হাত এগুলোর যে জয়েন্টে আছে দেখলাম, প্রচণ্ড কষ্ট। এগুলাতে তুললে আনলেও সমস্যা, আর রাখলেও সমস্যা। আনতে গেলে টোটালি বড় সার্জারি লাগে, বাংলাদেশে সার্জারি নেই। বিচ্ছিন্ন করলে এটাকে আর জোড়া দিতে পারবে না। হাঁটু, নিজ এটাকে বলা হয়, কনুজ যেটা, এগুলোতে 5টা 7টা 10টা 15টা আছে, এক্সরে দেখা যাচ্ছে। এই যে একটা জাতির সম্ভাবনাময় সব যুবক এবং তরুণদেরকে ট্রমার মধ্যে ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটা আমাদের একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এগুলো থেকে আমাদেরকে সারভাইভ করা লাগবে গিয়ে। আমি এর পরের পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশে কি পরিস্থিতি, এটা একটু আলোচনায় আসা উচিত। এই আগস্টের 4 তারিখের পরে কি হয়েছে? একটা হচ্ছে যে একটা ব্যাপক অস্থিরতা বিরাজ করেছে, কারণ একটা দুঃসহ অবস্থা থেকে আসলে মানুষের মধ্যে এই অস্থিরতা থাকে, ক্ষোভ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, আক্রমণ আক্রোশ থাকে গিয়ে, এগুলো কাজ করেছে গিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ ছিল, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সেটা একটা মানে আসছে। জিনিসপত্রের দামটা 6 মাস পর্যন্ত খুবই খারাপ ছিল, এই সম্প্রতি মাসখানেক থেকে মোটামুটি একটা আসছে। এটা অসাধারণ একটি কাজ আমি মনে করি। যেটা বললাম যে 72 থেকে 75 পর্যন্ত 3.5 বছরে বাংলাদেশে যে সাহায্য আসছে, এই তুলনায় এই সরকার 62,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে। 62,000 টাকা অন রেকর্ড সাহায্যের পরিমাণটা কিছুই না। আর 72 থেকে 75-এ এর চেয়ে কয়েক গুণ বেশি সাহায্য আসছে, কোনো ঋণ পরিশোধ বাংলাদেশকে করতে হয় নাই, কিন্তু এরপর আমরা তলাবিহীন ঝুড়িছিলাম। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, বিরাট একটা অগ্রগতি, আমাদের বিরাট একটা অগ্রগতি। সামগ্রিকভাবে মানুষের মধ্যে একটা আস্থা আসছে যে আমরা খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছি। ভালোটা কখন হবে, কী হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু মানুষ এই পরিস্থিতি থেকে আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে আলহামদুলিল্লাহ গিয়েছে গিয়ে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, আপনারা জানেন। একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনারা হয়তো যারা খোঁজখবর রাখেন, আর্মির মধ্যে, পুলিশের মধ্যে, আনসারের মধ্যে, সিভিল প্রশাসনের মধ্যে, তারপরে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলোতে ব্যবসায়ীদেরকে দিয়ে কোনো দিক বাকি নেই, সব জায়গাতেই একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করে দেশ এবং জাতিকে একটা আবার অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এটা আল্লাহ আসলে সাহায্য করেছে, এটা আল্লাহর মেহেরবানিতে। নাইলে যে বড় বড় কয়েকটা ঘটনা ঘটেছিল, আমাদের তো আশঙ্কা ছিল যে কোনো সময় মানে একটা দুর্ঘটনা ঘটে যায়। যেমন মনে করেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেটা ঘটেছিল, এটা যদি আরও 1 থেকে 2 ঘন্টা পাইতো, ওই দিন আমরা আমির জামান একসাথে ছিলাম, তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ বলা হয়েছে তোমরা নামো। 1 থেকে 2 ঘন্টা গেলে তারা জাস্ট মিটিংটা করতে পারলেই বলতো যে বাংলাদেশ সংবিধানে যেই সরকার অবৈধ, অ্যাপিলেট ডিভিশন, অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট যেটাকে বলে, আপনারা তো বুঝছেন, সর্বোচ্চ কোর্ট, সংবিধানের ধারক বাহক রক্ষক বলা হয় এটাকে, একটা সিদ্ধান্ত এনাফ ছিল। ওবায়দুল হাসানের একটা ডিসিশনই পুরো সরকারকে চতুর্দিকে সমস্ত দুনিয়াব্যাপী একটা ভয়ঙ্কর সংকটে ফেলে দিত। কী করার না, তারা সব কিছু করার চেষ্টা করেছে, তা আল্লাহ আলহামদুলিল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করেছে। সচিবালয়ে যে একাধিক ঘটনা ঘটেছে, আনসারদের ঘটনা আপনারা জানেন, সিভিল প্রশাসনের ঘটনা ঘটেন, আগুন ধরানো হয়েছে, সবগুলো ফাইল পোড়ানো হয়েছে, তাদের ম্যাক্সিমাম ফাইল কিন্তু শেষ করে ফেলছে তারা। মানে কতটুকু ভিতর থেকে সহযোগিতা পেলে এটা সম্ভব। সচিবালয় একটা সংরক্ষিত এরিয়া, সেখানে একদম চোখের পলকে একসাথে সব গুরুত্বপূর্ণ ফাইলগুলো সব শেষ। সব কিছু পরে
এরপরে আল্লাহ আলহামদুলিল্লাহ হেফাজত করছেন। আমি মনে করি এটা আল্লাহর সাহায্য। আসলে এই দেশের মানুষের এই চরম রক্ত কষ্ট কুরবানি তাদের এই মানে হাহাকার এই সব কিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া আসলে এগুলো থেকে বাঁচার কোনো উপায় ছিল না। আমরা আলোচনা শেষ দিকে চলে যাব, এখানে বেশি পয়েন্ট লাগবে না আপনাদের। একটা বিষয়ে বলা উচিত, সেটা হচ্ছে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, লোক হিসাবে কম বেশি ভালো মন্দ সবাই মিলে আছেন, কিন্তু লিডারশিপ কোয়ালিটি যেটাকে বলে লিডারশিপ মান, এই দিক থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের ডাইনামিক লিডারশিপ প্রয়োজন ছিল সেটার একটা ঘাটতি আছে, দুর্বলতা আছে, টিমের চিন্তার মধ্যে কিছু ফারাক আছে, সবাই এই সব কিছুকে এইভাবে ওন করেন না। অ্যাক্টিভলি ভূমিকা রাখার জন্য যে ধরনের অ্যাক্টিভ হওয়া উচিত, একটা তো একটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা যখন একটা অস্বাভাবিক পরিস্থিতি তখন তো এগুলো খাওয়া দাওয়া ঘুম এগুলো তো মানি নাকি, তখন আমরা আলাদা একটা শক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ি। এই দিক থেকে একটা দুর্বলতা আছে। একটা মৌলিক বিষয় আপনাদের নলেজে থাকা উচিত যে চিন্তার ক্ষেত্রে ধর্মীয় দিকে চরমপন্থার একটা নড়াচড়া আছে। এই যে দীর্ঘ একটা চাপ ছিল, চাপটা অপসৃত হওয়ার কারণে সব স্টেক হোল্ডাররা ময়দানে আসছে। এর মধ্যে চিন্তার দিক থেকে চরমপন্থা, আমি আর জঙ্গি শব্দ বললাম না আর কি, এদের একটা তৎপরতা পুরো রাষ্ট্র কাঠামোকে, সরকারকে এবং টোটাল আমাদের জনবিন্যাসকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে, যেটা অতি সম্প্রতি আপনারা দেখেছেন, বড় একটা মিছিল করেছে, তারপর একটা পরিস্থিতি তৈরি করেছে। এরপরেই ভারতে আমেরিকার গোয়েন্দা প্রধান এসে একটা বিবৃতি দিয়েছেন, দেখেছেন কিনা আপনারা? পড়াশোনা লাগবে, খোঁজখবর নেওয়া লাগবে, না লাগলে কিন্তু ঘরে বসে থাকলে হবে না। এই সব কিছু মিলে এগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড, খুবই পরিকল্পিত হয়েছে। আমি জিজ্ঞেস করলাম টপ র্যাঙ্কিং দু একজনকে যে পুলিশ এসে মিছিলে হামলা করলো, কিন্তু এত বড় একটা মিছিল অর্গানাইজ করতে 2-3 ঘন্টা লাগে। আমরা তো মিছিল করছি, 10 জনের মিছিল পুলিশ গিয়ে ধরছে, ঠিক কিনা? 10 জন লোক জড়ো হইতে পুলিশ এসে হাজির হয়ে যায়। আর এখানে 2-3 হাজার লোক জড়ো হলো, মিছিল আরম্ভ করে অনেক দূর গেল, তারপরে আপনারা গিয়ে এই কাজটা করলেন। হয় তাহলে আপনাদের গোয়েন্দা, আপনাদের প্রশাসন, এতগুলো আমরা কি দিচ্ছি, কে করতেছি? অর্থাৎ এখানে কি এটা ছিল যে একটা কিছু হয়ে যাক, পরে আমরা দেখাইলাম যে আমরা বাপের বেটা সাদ্দাম, আমরা এটা দিয়ে করতেছি, এবং সেটাই হয়েছে আসলে, যে এইটাকে এখন তারা ক্যাশ করতেছে যে বাংলাদেশে জঙ্গি, এক্সট্রিমিস্ট, অমুক তমুক ইত্যাদিদের মারাত্মক উত্থান হচ্ছে, এই সরকারগুলোকে প্যাট্রোনাইজ করতেছে, আর সব জামাতের ছায়া নিচে এরা আছে। ব্যাড মেসেজ, খুব মারাত্মক খারাপ মেসেজটা দুনিয়ার সব জায়গাতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ধরনের বহুমুখী ক্ষতি আমাদেরকে পোষাতে হচ্ছে এবং সম্ভবত সামনে আর কিছু হবে। মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়া, তাদের সেবাদাস দূষণ মিডিয়া এখনও ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই দেখবেন আপনারা এই সমস্ত বিষয়গুলোকে হাইলাইট করছে। শেষ কথাতে আমি চলে যাই আমাদের করণীয় বলে আপনাদের প্রশ্নের উত্তর অনেক কমে যাবে ইনশাল্লাহ। আমাদের করণীয়, এই পরিস্থিতি আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ হয়ে একটা স্বাভাবিক বাংলাদেশ গড়ার দিকে আমাদেরকে দিয়েছেন। সামনে আমাদের অনেক কাজ। প্রথম কাজ হচ্ছে সব সময় যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়টা অব্যাহত রাখা। কারণ এইটা আমি মনে করি না যে আমাদের শুধু চেষ্টার কারণে হয়েছে। নিঃসন্দেহে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল শহীদ হয়েছেন, আমাদের প্রায় 250 থেকে 300 ভাই শহীদ হয়েছেন গত আন্দোলনে। আমাদের কাছে যে নোট আছে ডাইরেক্টলি আমাদের এসো, আর অনেকগুলো আছে, কয়েক হাজার লোক মারা গিয়েছেন, বিশাল ক্ষতি হয়েছে, হাজার হাজার ভাইরা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, হাজার না লক্ষের উপরে হাজার হাজার মামলা আমাদের উপর। সব কিছুর পরে আল্লাহ এই পরিস্থিতিটা দিয়েছেন তার মেহেরবানি দিয়ে। 3 তারিখের সিদ্ধান্ত 4 তারিখ হাসিনা এবং তার দলবল নামে, খেয়াল আছে কিনা আপনাদের? 5 তারিখের জায়গায় 6 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে মার্চ টু ঢাকা, এটা যদি 6 তারিখ থাকতো তাইলে 4 তারিখ যা করছে 5 তারিখও যদি করতে পারতো তাইলে একদম কচুকুটা করে ফেলতো। এটা আল্লাহর মেহেরবানি যে কোথা থেকে এই সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছে যে না 6 তারিখটা 5 তারিখ নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাত, কেন্দ্রীয় দায়িত্বশীল ছাত্র নেতৃবৃন্দ, সংগঠক যারা আছেন তাদেরকে মনে হচ্ছে যে আল্লাহ তার কুদরতকে এগুলা মানে সাহায্য করেছেন। একটার পর একটা খুব দ্রুততম সিদ্ধান্ত এবং খুবই বাস্তবধর্মী, খুব ইফেক্টিভ সিদ্ধান্ত নিয়েছে। এটা আল্লাহর মেহেরবানি। আমিরে জামাত দেশে আসার আগ পর্যন্ত 17 তারিখ তিনি দেশে আসছেন। আমাদের মধ্যে অস্থিরতা ছিল যে আমরা কী করব।
আবু সাইদ তখন শহীদ হয়ে গেছে, আরও অনেকেই শহীদ হয়ে গেছে। দেশের অবস্থা, ছাত্ররা কী করবে না করবে, বিএনপির মধ্যে চরম একটা কী করবে দুদুল্যমান অবস্থা সব মিলে। আলহামদুলিল্লাহ আমিরে জামাত পড়ছেন দুপুরবেলা, বিকেলবেলাই বসছেন এবং বসেই টোটালটার আলহামদুলিল্লাহ স্টিয়ারিং অবজার্ভ করে তিনি টোটাল স্টিয়ারিংটা তার হাতে নিয়ে নিয়েছেন। সর্বমহলে যোগাযোগ, সিদ্ধান্ত, আলহামদুলিল্লাহ আমরা একটা প্রক্রিয়ায় গিয়েছি। এটা আল্লাহর খাস মেহরবানি। আমিরে জামাত আমেরিকা যাওয়ার কথা, তার টিকিট রেডি, তিনি বিমানে উঠবেন। ওই সময় ফোন করে বলছে যে তোমার ভিসা স্থগিত রাখা হয়েছে। আমাদের মন তো খুব খারাপ, খুব গুরুত্বপূর্ণ একটা সফরে যাবেন, কানাডা, আমেরিকা, সংগঠন, দায়িত্বশীল আর অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তার মিটিং, আমি এগুলো কন্ডাক্ট করি, সেক্রেটারি আমি, ওই জুনিয়র আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আমাদের শাহজাহান ভাই আছেন। মন খুব খারাপ, নগদ ভিসা, অথচ এটা বলতেছে হ্যাল্ড আপ। টিকিট হয় বোর্ডিং হয়ে গেছে, টিকিট না বোর্ডিং হয়ে গেছে, উনি জাস্ট বিমানে উঠবেন। শুধু একটা কথা বললেন যে এটার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে। আসলে মুমিন তো এইটাকে এইভাবেই নেওয়া উচিত। কোনো কল্যাণ তো আমাদের কাছে তখন ছিল না, কী যে কল্যাণ আমরা তখন বুঝতে পারি নাই। কিন্তু পরে বুঝলাম যে আল্লাহ ওনাকে এখানে আনার জন্য বলছেন, না বলছে দেশে চলে আসেন। আলহামদুলিল্লাহ আসছেন, আল্লাহ মেহরবানি করে। স্বাভাবিক লিডারশিপের একটা ভূমিকা থাকে, কেন্দ্রীয় দায়িত্বশীল যখন যিনি থাকেন তার একটা ভূমিকা থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা খাস আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। আল্লাহ তার রসুলও তো এটা শিখিয়েছেন যে এত কিছু হয়েছে, রসুল এটা তোমার না, এটা আমার পক্ষ থেকে মেহরবানি। এই যে নসর যেটা হয়েছে, যে বিজয় যেটা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আমরা যাতে এটাতে খেয়াল রাখি। 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। ধৈর্য এবং বিচক্ষণতা বললাম, আমাদের মধ্যে ওভারঅল কিন্তু চোখ কান খুলতে হবে সবার, নট অনলি আমিরে জামাত আর তার টিম করলে হবে না, জেলা আমির আর তার টিম করলে হবে না, উপজেলা আমির আর তার টিম করলে না। প্রত্যেকটি ভাই বোনরা আমরা চোখ কান খোলা রাখবো, সাবধান থাকবো, পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, আমি জিজ্ঞেস করলাম যে কেন ঘটলো, ঘটনার সাথে সাথে আপনারা নিলেন না কেন? ছাত্রলীগ স্ট্যাটাস দেয়, অমুক স্ট্যাটাস দেয়, তুমি করলা না কেন? কালকে আমি 2জন ভাইয়ের সাথে আলাপ করছি, বলছে আমাদের গাফলতি। বলে এই গাফলতির কারণে আমাদেরকে এতটা চড়া মূল্য দিতে হবে। কারণ এখন আর 20 বছর আগের বাংলাদেশ না, 20 বছর আগের পৃথিবী না। এইটার কারণে এখন কি হয়েছে, এখন 20 সেকেন্ডের পৃথিবী হয়ে গেছে। আপনি একটা স্ট্যাটাস দিবেন, একটা বক্তব্য দিবেন, একটা কমেন্ট করবেন, 20 সেকেন্ড লাগবে, সমস্ত দুনিয়াব্যাপী পৌঁছে যাচ্ছে। আগে আমরা মারামারি করছি, লুকাই রাখছি, জানে না, দায়িত্বশীলা জানতে জানতে 3 দিন গেছে, ঠিক কি না? আমাদের সময় ছাত্রশিবির টাত্রশিবির যখন করছি তখন আমরা কত কিছু করে ফেলছি। এখন তো আপনার 3 দিন লাগে না, 3 সেকেন্ডে জেনে যায়, 3 সেকেন্ডে জেনে যায়। আপনাকে অ্যাক্টিভলি রুল প্লে করা লাগে। এই জন্য বললাম যে দায়িত্বশীল জনশক্তি সবার চোখ কান খোলা রাখতে হবে। এই যে আগে কথা বললাম যে মদিনা সফল হয়েছে, বালাকুট পারে নাই। এটা সচেতন, সাবধানী, একটা দায়িত্বশীল জনগোষ্ঠী তৈরি না হলে আপনি বিপ্লবকে ধরে রাখতে পারবেন। শক্ত কথা কিন্তু, কারণ আপনি যত বেশি ক্ষমতার পাশে যাবেন, এই যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতার যে টার্গেট আমরা নিয়েছি, যত পাশে আমরা যাব তত কনস্পিরেসি বাড়বে, তত শয়তানি বাড়বে, তত বেশি চাপ বাড়বে, তত কিছু হবে। মিডিয়াতে দেখছেন কিনা আপনারা কিভাবে আমাদের নেতৃবৃন্দকে বিকৃত করার জন্য, বিতর্কিত করার জন্য, ইমেজটাকে নষ্ট করার জন্য ছলে বলে কলে কৌশলে কি না হচ্ছে। বিশ্বাসযোগ্য এমন কিছু নিয়ে আসা হচ্ছে, বোঝানো যায় না যে এটা আসলে হয় না। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনাকে এইভাবে কল্লা কাটাবে, লাগাবে, ওনার কল্লা অমুকের জায়গায়, অমুকের হাত অমুকের জায়গায়, অমুকের পা অমুকের জায়গায়। আমি একটা সমাবেশে ছিলাম, বক্তৃতা, পিছনে ছিলেন আমাদের দায়িত্বশীলরা। পরে দেখি ফটোতে ওনারা সামনে নিয়ে আসছে। আপনি তিনলেন পিছনে, সামনে আসলেন, আমি তো বুঝতেছি না, আমি তো সামনে আসিনি, চান্সই পাই না সামনে আসি। পিছন থেকে ওনার কল্লা কেটে সামনে একজনের মাথায় লাগাইছে, আর এটা কল্লা নিয়ে লাগাইছে। আমরা বুঝলাম পাঞ্জাবি দেখে, ওনার দেখে, তো এটা তো এই হিসাবে এটা পাঞ্জাবি তো এটা অমুকের, তাহলে একজনের পাঞ্জাবি চেঞ্জ তো আর কথা না। মিছিলে গেলে তো পাঞ্জাবি চেঞ্জ করি না আমরা, টুপিও তো চেঞ্জ করতে পারি, পাঞ্জাবি তো চেঞ্জ করি, জাস্ট বাইদা বাইর, ছোট্ট একটা বিষয় এটা এরকম করে ফেলে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই সমস্ত বিষয়ে খুবই সাবধান থাকা লাগবে। তৃণমূল পর্যায় পর্যন্ত অনেকগুলো পয়েন্ট আমি লিখছি, সেটা আমার আরেকটা আলোচনার জন্য রেখেছি। তৃণমূল পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের সাথে ব্যাপক যোগাযোগ খুব প্রাইম নিড। এটা
সাধারণ মানুষের সাথে গ্রামে গঞ্জে বাড়িতে সব জায়গাতে যে যেখানে আছে ব্যাপক যোগাযোগ, মত বিনিময়, সালাম, দেখা, ভালো আছেন কিনা ইত্যাদি ইত্যাদি। বাইদে বাই সিলেট এয়ারপোর্টে বসা আমিরে জামাত সহ ঢাকায় আসবেন কি একটা প্রোগ্রাম শেষ করে, তো 4-5টা ইয়াং ছেলে এদের মতো সালাম দিয়ে ঢুকছে, খুব ভালো ফিটফাট বডি। আর আপনি আমাদেরকে চেনেন না, আমরা আপনাকে চিনি, কে আপনারা বসেন? ভিআইপিতে বসা আর কি, ভিআইপি লাউঞ্জে। বলে আমরা সিলেট ক্যাডেট কলেজের ছাত্র, এক্স ক্যাডেট, আমরা আসছিলাম এখানে হচ্ছে তাদের রিইউনিয়ন হচ্ছে আর কি, তো আমরা এই ক্যাডেটে পড়ছি, তো এই জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছে। আমরা আর্মিতে ছিলাম, কেউ ক্যাপ্টেন, কেউ মেজর, এই ধরনের আমরা চাকরি ছেড়ে দিচ্ছি। তা আপনাকে আমরা ফলো করি আর আপনার কথা ভালো লাগে, আর আপনার ব্যাপারে বা আপনাদের ব্যাপারে আমাদের একটা বিরাট উচ্চাসা আছে। ফাইনালি যে কথাটা বললো খুব ইম্পর্টেন্ট, যেটা শেয়ার করতেছি, বলছি যে আপনারা অনেক কাজ করতেছেন, কিন্তু ব্যাপকভাবে আপনাদের ভাইদেরকে বলেন মানুষের সাথে আরও বেশি ইন্টারাকশন দরকার, মত বিনিময় দরকার। আপনাদের আমির সাহেবদেরকে বলতেছি, আপনাদের ইউনিয়ন উপজেলা আমিররা আছেন, দায়িত্বশীলরা আছেন, ব্যাপকভাবে। আমরা কেউ জামাত শিবির করি নাই, শিবিরও করি না, জামাতও করি না, কিন্তু আপনাদেরকে ফলো করি, আপনাদেরকে ভালো লাগে। 4-5 জন কোয়ালিফাইড লোক, ইয়াং, বয়স সবারই 30-35, ম্যাক্সিমাম হয়তো 40-এর মধ্যে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই প্রশ্ন, এই পরামর্শ আমাদেরকে অনেকেই দিয়েছেন, দেশের বাইরেও আমরা ইদানিং অনেকগুলো সফর করেছি, বিভিন্ন দেশের দায়িত্বশীল ইত্যাদি ইত্যাদি আমরা বসেছি। এই কথাগুলো অন্যতম একটা কথা হচ্ছে এটা, যে আমাদের কানেকশন, আমাদের যোগাযোগ, আমাদের কাউন্সিলিং, আমাদের মত বিনিময়, আমাদের কানেক্টিভিটি ব্যাপক বিস্তৃত হওয়া উচিত। এটা হচ্ছে না। কেউ কেউ তো বরং এটা বলেছেন যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, যে 5 আগস্টের আগের আপনারা আর 5 আগস্টের পরে আপনারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝছেন নাকি? মানে আগে আমরা যেভাবে দুর্বল ছিলাম বা একটু ভদ্রভাবে কথা বলতাম, একটু ভাবটাপ নিয়ে কথা বলি আর কি, বাইতে বাই মানুষ এগুলো ফলো করতেছে। এই কারণে আপনি তো আগে এজেন্ডায় ছিলেন, এখন আপনি এজেন্ডা হয়ে গেছেন, এখন আপনি নেতৃত্বের লাইনে চলে আসছেন। সুতরাং আপনার প্রতিটা কথা, ল্যাঙ্গুয়েজ, টপিক মানুষ ফলো করে, খুব ইম্পর্ট্যান্ট। আর সে ঘরে বসে বসে দেখবে যে জামাতের আমির সাহেব, উপজেলা আমির সাহেব, উপজেলা সেক্রেটারি সাহেব, ইউনিয়ন আমির সাহেব, ইউনিয়ন সেক্রেটারি কী কইতেছে, কী বলে, কী কথা বলে, কীভাবে বলে, কাকে বলে, অ্যাড্রেস করে, এগুলো দেখে। আমরা বাধ্য এক উপজেলা আমিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করলাম, এই অঞ্চলেরই আপনাদের চাঁদপুরের। এমন এক বক্তৃতা দিছে, হাত তুলে, কিসের অমুক তমুক করছে, সব জামাত শিবির করছে, বক্তৃতা দিচ্ছে না একটা, খেয়াল আছে কিনা? 2 দিন পরেই 6 না 7 তারিখ উনি কোথায় থেকে এটা পাইছে, একটা ফাটাফাটি বক্তৃতা দিচ্ছে, লম্বা চড়া লোক, মনে হয়েছে যে জামাতের আমির তো আমিরই, আর এরা আমির মনে করে যে এটা মানে বিরাট একটা বিষয়। আমির যেমন আমাদের ঘরে ঘরে আছে এটা জানে না আর কি। আমারে গ্রেফতারের পরে ঢাকাতে 13 সালে আমারে গ্রেফতার করলো, এর আগে কোনো আমির গ্রেফতার হয়নি। ইন্টারেস্টিং, ঢাকাতে যারা গ্রেফতার হয়েছেন, সেক্রেটারি, এসিস্ট্যান্ট সেক্রেটারি, এই মার্কে। আমি বাইদা বাই সিলেট থেকে এসে আমির গ্রেফতার হইলাম। আমি তাদের মারাত্মক কৌতূহলের জায়গা, আমির সবাইরে রাখছে এক রুমে, আমারে আলাদা একটা রুমে রাখছে, ওইটা আমির। আমি তো খুশি, আলহামদুলিল্লাহ, একটা রুম পাইলাম, খারাপ না। সবাইকে রাখছে, তাসনিম ভাই সহ সবাই ঢুকাইছে এক রুমে নিয়ে, একদম পিঠাপিঠি, আর আমি এক রুমে আলাদা। হলে এটা আমির সাহেবের রুম, আমির সাহেবের রুম। আমিরে তারা কি গুরুত্ব দেয় বুঝলাম, আলহামদুলিল্লাহ। তা আমি বলছি যে আমাদের বাবার দাবার নাম মানুষ ভুলে যাবে এখন, আমির আলী চৌধুরী আমরা হয়ে গেছি আর কি। আল্লাহ, এক আমিরের বক্তৃতা নারকনিয়াত বাতিল, ঠাস ঠাস করে করতেছে, কারণ এটা আল জাজিরা, বিবিসি এটাকে নিউজ করছে। আপনারা দেখে জানেন না তো এটা কেন করছি আমরা, যে টোটালটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল, যে হাসিনা তো এটাই বলছে, সুতরাং জামাত শিবির করছে, তাইলে এটা আসলে সাধারণ মানুষের আন্দোলন না, এটা একটা দলের আন্দোলন, এরা ইত্যাদি ইত্যাদি বলে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে 100% সাবধান থাকা লাগে, মানুষের সাথে যোগাযোগ, সম্পর্ক। তারপরে হচ্ছে কোনো উস্কানিতে পা না দেওয়া, কোনো উস্কানিতে পা না দেওয়া। উস্কানি আসবে। 14 গ্রাম বলে ফেলি আপনাদেরকে, আপনাদের এখানে একটা ঘটনা ঘটছে। 14 গ্রামে এক মুক্তিযোদ্ধা কমান্ডারে জুতার মালা পরে ফটো তুলে ছাড়ছে না? কে করছে? সমর্থক, নিজ দায়িত্বে করছে, কারণ তার সাথে আগে থেকে সমস্যা ছিল, মুক্তিযোদ্ধার নামে এই সমস্ত ঝামেলা করছে। মানুষটা আসলেই খারাপ, কিন্তু এই খারাপ মানুষের সাথে তো এই খারাপ আচরণ করে ইসলাম আমাদেরকে দেয় নাই। পুলিশের সে আইন আছে, ইত্যাদি আছে না। কাজটা করার কারণে ক্ষতি হইল কি, সে একটা ক্রিমিনাল, তার বিরুদ্ধে আওয়ামী লীগের যুগে 7টা মামলা আছে, মার্ডার মামলা আছে 3টা। আর আমি কাজ করলাম কি, ফটো তুলে গলার মালা দিয়ে ছাড়িয়ে দিলাম।
সবাই লাগলো মুক্তিযোদ্ধা কমান্ডারের গলায় জুতার মালা জামাত ইসলামী নেতারা করছে। সংগঠন বাধ্য হয়ে একজন সমর্থককে বহিষ্কার করলো, দেখছেন কিনা? লেখছে আমরা সমর্থক বহিষ্কার করেন, কিন্তু বাধ্য হয়ে সমর্থকরা বহিষ্কার করলাম। কোথায় নিয়ে গেছে সংগঠনটা? সংগঠনের কী ক্ষতি হয়েছে? এবং আমি আরেকটা কথা বলি, আমরা একটা করছি সেখানে যে কোন আসনে আমাদের ভোটের কী অবস্থা, আমরা কিন্তু এগুলো নিচ্ছি। 10% কমে গেছে, 10% কমছে এক ঘটনা। আপনাদেরটা আর বললাম না, আপনাদের পাশের বাড়িতেও ঘটছে আরেকটা ঘটনা। আল্লাহর ওয়াস্তে এগুলো সাবধান থাকা লাগবে। নিজ দায়িত্বে কিছু লোক গিয়ে কাজ করে সংগঠনের উপর চাপাই দিয়ে। আমার সাথে শত্রুতা, সুতরাং আমি গেলাম শেখানোর জন্য, শেখাইতে গিয়ে আমি মায়ের খাইলাম। সব দায়িত্ব সংগঠন বিবৃতি দেবে, সংগঠন আসবে, যেহেতু তিনি মুক্তিযোদ্ধা, নূতন স্বাধীনতার মুক্তিযোদ্ধা, নূতন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে একটা হুলস্থুল। সংগঠনের ব্যাপারে একদম শক্ত ডিসিশন, সিদ্ধান্তের বাইরে যে যা করবেন আমরা এগুলো দায়িত্ব নেব, পরিষ্কার। তিনি যেই হন সংগঠন তাকে বহিষ্কার করবে। সাবধান থাকতে হবে, তাইলে আমরা বাঁচবো, নাইলে আমাদেরকে শেষ করে ফেলবে। 2-4-5টা ঘটনা ঘটবে, কেল্লাফতে শেষ করে ফেলবে। ছাত্র, তরুণ এবং যুবক, এই 3 শ্রেণীকে সর্বোচ্চ টার্গেট নিয়ে কাজ করা লাগে। তা বিপুল সংখ্যক 30% ভোটার হচ্ছে এরা, যার সংখ্যা হচ্ছে প্রায় 3 কোটি প্লাস। 3 কোটি প্লাস হচ্ছে এখন ইয়াং ভোটার, যারা 14, 18 এবং 24-এ ভোট দিতে পারে নাই, যারা হাসিনার এই দুঃশাসন দেখেছে। এই যে জেনারেশনটাকে ক্যাশ করা লাগে, এই জন্য আমাদের ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন যারা আছেন, আমাদের যুব বিভাগ, যুব জামাত না, যুব বিভাগ আছেন একটা, এখানে আছে আপনাদের, আল্লাহর রাস্তায় অ্যাটেনশন দেন, কাজে লাগবে। এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কলাকৌশল করেন। এখানে আমির সাহেব গিয়ে বক্তৃতা দেওয়ার দরকার নাই, আমির সাহেব বক্তৃতা দেওয়ার দরকার, তিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে বক্তৃতা দেবেন, যাতে সাধারণ যুবকরা আকৃষ্ট হয়। এটা আমরা সব জায়গায় বলছি। ইনডোর প্রোগ্রামে আমির সেক্রেটারি যাবেন, পরিচয় দিবেন। আর যদি বাইরে প্রোগ্রাম হয়, আমিও জেনে যাই, আমি যুব বিভাগের দায়িত্বে আছি, কিন্তু সেখানে আমার পরিচয় যুব বিভাগের দায়িত্বশীল বা অমুক একটা আইনজীবী, অমুক তমুক একটা দিই। উদ্দেশ্য হচ্ছে এই যে একটা বিশাল ক্লাস অফ সেকশন অফ পিপুল, এদেরকে যাতে আমরা অ্যাট্রাকশন করতে পারি। এদেরকে তো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে মাদকের, অস্ত্রের, নির্বাচনের কাজে এদেরকে লাগাচ্ছে। আমরা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, এবং আলহামদুলিল্লাহ যে শাখাগুলো কাজ করছে বিরাট রেজাল্ট পাচ্ছে। ঢাকা সিটি 2টা বড় বড় সিটি খুবই ভালো রেজাল্ট পাচ্ছে, বিপুল যুবকরা আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হচ্ছে। আপনাদের আমাদের এটা দরকার, এবং এদের মধ্যে ভালো কোয়ালিটি সম্পন্ন নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন ছেলেরা আছে। যদি তাকে সুন্দরকে গাইড করেন, বড় দায়িত্বশীল পাবেন ইনশাআল্লাহ। শ্রমিকদের মধ্যে থেকে যেভাবে পাচ্ছি আমরা। মহিলা এবং ছাত্রী, মুজাহিদ ভাই আমাকে শাহাদতের আগে একদম ট্রাইব্যুনালে বসে যে কথাগুলো বলছেন, আমার নোট এখনও আছে। এর মধ্যে অন্যতম ছিল জুবায়ের, শফিক ভাইরা বলবা, আমির জামাতের বলবা, যে এই ক্ষেত্রে যাতে আমরা গাফলতি আর না করি। মহিলা এবং ছাত্রী কিছুটা রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহিলাদের মধ্যে কাজ আমাদের আগের চেয়ে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। কিন্তু এখন এটা অপটিমাম মানে যায় নাই, কাঙ্ক্ষিত মানে আমরা বুঝতে পারি। যেখানেই যাবো সেখানে রেজাল্ট আসবে। সাতক্ষীরা পাচ্ছে রেজাল্ট, ঝিনাইদহ রেজাল্ট পাচ্ছে, কুষ্টিয়া রেজাল্ট পাচ্ছে, মেহেরপুর রেজাল্ট পাচ্ছে। পুচকিয়া জেলা, ছোট্ট জেলা, হাজার হাজার মহিলারা মিছিল করে। এই যে সম্প্রতি ঝিনাইদহে যে ঘটনা ঘটছে, 3000 মহিলারা একটা উপজেলা মিছিল করছে। পারবো আমরা পুরো জেলা মিলে? পারবেন কক্সবাজার? নাই। আমরা শুধু ভাইদের নিয়ে আসি, বোনদের ঘরে থাক, ঠিক আছে, মাঝে মাঝে মিটিং টিটিং করলেই হবে। আর শুধু রান্নাবান্না করবে আর শ্বশুর শাশুড়ির খেদমত করবে। খেদমতের সাথে সাথে তাদেরও যে জান্নাতে যাওয়া লাগবে একটু ব্যবস্থা আপনি করে দেন, রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমরা এদিক থেকে খুবই দুর্বল, খুবই দুর্বল। শ্রমিক এবং প্রান্তিকধর্মী মানুষ, শ্রমিক এবং প্রান্তিকধর্মী মানুষ যেগুলো আছে, খেটে খাওয়া মানুষ, হ্যান্ড টু মাউথ যারা আছে, কর্মজীবী যাদেরকে বলা হয় একদম প্রান্তিকধর্মী মানুষ, এদের মধ্যে কাজ করে। এটা রেজাল্ট হচ্ছে, আপনি এই যে একটা সুদী সমাবেশ আমরা করি, লাখ টাকা খরচ করি, পেশাজীবীদের সমাবেশ করি, অনেক টাকা খরচ করি, খুব গুরুত্ব দিই। স্যার আসছে, ডাক্তার সাহেব আসছে, ইঞ্জিনিয়ার সাহেব আসছে, অমুক আসছে, মানে মাথায় তুলি আর কি। সব খেদমত করার পর বলে আপনার জন্য কিছু করে দিতে পারিলাম। আমির সাহেব বলে না যে আপনার মান অনুযায়ী কিছু করা গেল না, আসলে কিছু করতে পারি না, এবং উনি আমাদের জন্য কিছু করবে না। সব হইল সুবিধাবাদী, পরিষ্কার কথা। আমি নিজেও পেশাজীবী টেশাজীবী যারা আছে, প্রফেসর গোলাম আজম রহিমউল্লাহর একটা অসাধারণ কথা, যে যত বড় মেধাবী তত বড় সুবিধাবাদী, সুবিধাভোগী, অ্যাকসেপ্ট শহীদ আব্দুল মালেক। আব্দুল মালেক রসরাতির কথাটা লিখছে যে যত বড় মেধাবী সে তত বড় সুবিধা চায়,
রাষ্ট্র তার জন্য করুক, সরকার তার জন্য করুক, দল তার জন্য করুন, পরিবার তার জন্য করুক, সবাই তার জন্য শুধু করুক, তারে শুধু তেল মারতে হবে। সাধারণ মানুষ এটা প্রত্যাশা করে না। একটা শ্রমিক সমাবেশ আপনারা করেন, যান দেখবেন, গিয়ে দেখবেন জাস্ট নিচে বসে আস, খাবার দিয়েছেন সামান্য, খুশি আলহামদুলিল্লাহ, ঠিক কি না? কোনো কষ্ট বেদনা নাই। এই মানুষগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করা লাগবে, এবং এই মানুষের দিকে কেউ নজর দিচ্ছে না, টুটি নজর। ইলেকশনের সময় আসলে কড় করে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ধরাই দিয়ে বুটটা নিয়ে যায়, কলোনি বস্তিগুলোতে যায়, তোমার 1 মাসের ভাড়া আমি দিয়ে দিলাম, নাও 2000 টাকা, সে 4টা বুট পেয়ে গেল। এরকম করে 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 তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অথচ আমরা যদি এখানে একটু অ্যাটেনশন দিই, শ্রমিক কল্যাণ কিছুটা দিচ্ছে, পারবে না। কারণ আপনি জামাতের এখানে উপজেলায় আছেন 100 রুকন পুরুষ মহিলা মিলে 100+, শ্রমিক কয়জন? 10-12 জন হবে। আমি সাহেব কয়জন? শ্রমিক কল্যাণে রুকন কতজন? মাত্র 5 জন। আসা আমি 10-12 জন আশা করছিলাম, মাত্র 5 জন আউট অফ 100+। তাইলে শ্রমিক কল্যাণ কি শুধু এই গ্রামে কাজ করে না পুরো রামু উপজেলায় কাজ করে? তো রামু উপজেলায় যদি 120 জন রুকন কাজ করে পুরুষ মহিলাতে, 5 জন শ্রমিক কীভাবে কাজ করবে? সম্ভব? একটু চিন্তা করে দেখ। মহিলাদের ক্ষেত্রে সেম কথা, যেখানে পুরুষ কাজ করে 100, মহিলা 20 জন, এই সেম টেরিটরিতে কাজ করতেছে না? সেম টেরিটরি তো, সেম এরিয়া তো, একই এরিয়ায় মহিলারা কাজ করতেছে, শ্রমিক কাজ করে, কীভাবে রেজাল্ট পাবে না? মিনিমাম আমির সাহেব 25 জন দেন, 25 জন দেন, জেলা আমির সাহেব আলাপ করে দেন, 25 জন দেন, যাবে রেজাল্ট আসতেছে। এগুলো আমাদের হাত পা। আমাদের একটা হাত খুব শক্তিশালী, পুরুষদের হাত শক্তিশালী, মহিলা দুর্বল, শ্রমিক দুর্বল, ছাত্রী দুর্বল, সব দুর্বল। সুস্থতা এটা বুঝতে পারছি কিনা? আমার 4টা হাত পায়ের মধ্যে একটা সাংঘাতিক শক্তিশালী আর 3টা দুর্বল, তাহলে কি সুস্থ? ডিসেবল না? এটা পার্শিয়ালি ডিসেবল। তো পুরুষ শক্তিশালী, মহিলা নাই, শ্রমিক নাই, ছাত্র নাই, ছাত্রী নাই, তাহলে থাকলো কি? এগুলো অ্যাটেনশন দেওয়া লাগে। একটু উদাহরণ, আপনাদেরকে দায়িত্ব দিলে আপনারা যাতে পালন করেন। না আমি শ্রমিক কল্যাণে নেই, সবাই পেশাজীবীতে থাকতে চায়। পেশাজীবীতে থাকলে মিছিল নাই, মিটিং নাই, ঝামেলা টামেলা নাই, কিছু দিয়ে দিলাম, বাস ইনফাফ ফিসাবিলিল্লাহ দেয়া গেলো, দায়িত্ব বলা গেল। আপনারা করেন না, কেউ কেউ করে আর কি। আল্লাহর বাস্তে যাকে যেখানে আমির দায়িত্ব দেবেন খুশি মনে নেবেন, খুশি মনে দায়িত্ব পালন করুন। যে আমার ইচ্ছা আমি শ্রমিকের কাজ, বলেন আপনি যে আমি ইউনিয়ন আমির, আমারা দেন, আমি শ্রমিকের কাজ করবো ইনশাল্লাহ, বলেন একজন, অসুবিধা। আপনি পরবর্তী দায়িত্বশীল তৈরি করেন, করে আপনি শ্রমিক কল্যাণে চলে যান। বিরাট ক্ষেত্র, বিশাল ক্ষেত্র। আমি সুযোগ পাইলে তাদের কোনো প্রোগ্রাম মিস করি না, ভালো লাগে বসে খাইটে কথাবার্তা বল, রেজাল্ট আসবে। দেখ, মিনিমাম 80% মানুষ কাজ করে খায়, 80% শ্রমজীবী মানুষ। তো আমরা এখানে অ্যাটেনশন না দিয়ে এই শহর অঞ্চলের ভদ্রলোক, ভদ্র মহোদয়, আলোকিত, এদের পিছনে সময় দিতেছি। সময় দিয়ে আমাদের হিউজ অ্যাসেট মোবিলাইজ হচ্ছে, রেজাল্ট এইভাবে আসছে। এই জন্য এখন আমাদের সময় আসছে যাতে আমরা এটা করি। আহত, শহীদ, আহত, পঙ্গু যারা হয়েছেন গত 15 বছরে, সিরিয়াসলি তাদেরকে সম্মান এবং মর্যাদা দেন। যা বরাদ্দ হয় তাদের জন্য একটা বরাদ্দ রাখেন, যতটুকু করার সব কিছু তাদের জন্য করেন। দেখবেন পুরো পরিবার পেয়ে গেছেন, পুরো সব কিছু পেয়ে গেছে। যদি এখানে এরকম থাকে, যে দলেরই হোক, কোনো দল টল দেখবেন না আপনারা। সংগঠন তো এই দফা 800-র বেশি আমরা ভাইকে, শহীদ পরিবারকে আমরা 2 করে দিচ্ছি। কোনো লস হয় না, কোনো লস নাই। এটা মানুষের টাকা মানুষকে দিছি, টাকা তো আর আমি মেশিন না, সংগঠনকে তো মানুষ দিয়েছে, আমরা এই টাকাটা তাদের কাছে পৌঁছাই দিচ্ছি। একটা লোক মারা গেছে, তাকে যদি আপনি কিছু দেন, লাভ হবে না? আপনার তো ন্যূনতম একটা দায়িত্ব পালন হলো। প্রথম আমির জামাত বলছিলেন 1, পরে আমরা 2 করে দিছি। এটা রেজাল্ট এখন আসতেছে। এই যে চতুর্দিকে মানুষের আলহামদুলিল্লাহ আশা, ভরসা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্নেহ, দরদ, এটার কারণ হচ্ছে এটা। কারণ প্র্যাকটিক্যালি দেখতেছে কেউ দেয় নাই। বিএনপিকে সাত বলে দিয়ে আসছে 10,000 টাকা, অমুক রহমানের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত অমুক রহমানের পক্ষ থেকে 10,000 দেওয়া হইল। এই পাগলামি করার কোনো মানে ছিল না, হাসছে। কেউ কেউ নেও নাই, কেউ কেউ বলছে যে আমরা অমুক রহমানের কথা শুনে বলছি না, আপনার 10,000 দরকার নেই, ওনাকে বলে উনি লন্ডন এটা নিয়ে খাকতাম। আপনারা আসছেন, এটা খুশি হয়েছে। আমরা মানুষকে সম্মান, ইজ্জত যাতে দিই। টার্কির দায়িত্বশীলদের সাথে আমার বেশ কয়েকটা কন্ট্যাক্ট হয়েছে, খুব সুন্দর একটা পয়েন্ট বলছে যে তোমরা মানুষকে সম্মান দিবে, সম্মান করবে, সম্মান দেও, এটা মানুষকে প্রমাণ করে। দেখবে মানুষ তোমাদেরকে কীভাবে পঙ্গবলের মতো তোমাদেরকে ঝাঁপাইব। অসাধারণ কথা বলছে। আমরা একে পার্টি, এটা আমাদের স্লোগান, আমরা মানুষকে সম্মানিত করি, সম্মান দিই, আমরা মানুষকে সম্মান দিতে চাই। আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। মানুষকে এটা আস্থাশীল করেন, দেখবে মানুষের মধ্যে আস্থা দাঁড়ায়।
হাসিনা মানুষের সম্মানকে ভুলুন্ঠিত করছে না? আপনি প্র্যাকটিক্যালি বলেন যে আপনি যাচ্ছেন, আপনার মোবাইল নিছে, পুলিশ নিছে না, নিয়ে চেক করছে, সামান্যতম কিছু পাইলে আপনাকে ধরে নিয়ে গেছে। এটা মানুষের, একজন ব্যক্তির ব্যক্তি অধিকারের উপর, তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ, মানুষকে অসম্মানিত করা, অপদস্থ করা, মানুষকে লজ্জা দেওয়া। কোনো অধিকার নাই তো এটা দেখা, কোনো অধিকার নাই, কোনো দুনিয়াতে এটা অধিকার দেয়নি। বিশাল ঘটনা করলে সেটা আলাদা। নর্মালি আপনি যাচ্ছেন, এই থামো, পকেট থেকে দেখলো ধরে, বাসে ঘুমিয়ে আসছেন, পুলিশ আসছে, দেখি মোবাইল চেক করে নিয়ে গেল। কত লোক আমাদের যে 2 জন ভাই শহীদ হলো, তাদেরকে এইভাবে তো শহীদ করছে, গুম করছে। আল মুকাদ্দেস এবং অলিউল্লাহ যে 2 জনকে করছে, এইভাবে করছে তাদের। মানুষকে আমরা সম্মানিত করব, দেখবেন রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 15 আছে না? প্রশ্ন তো ইয়ে করে ফেলো। জি, সর্বপর্যায়ে শক্তিশালী এবং কার্যকর গণভিত্তি আছে এমন সংগঠন প্রতিষ্ঠা করা। আমাদের সংগঠনের গণভিত্তি নেই, আমাদের নিজেদের মধ্যে একসময় ছিল, তো এখন যাতে আমাদের একটা শক্তিশালী কার্যকর গণভিত্তি রচিত হয় এমন সাংগঠনিক প্রক্রিয়ার সাথে যাতে আমরা নিজেকে সম্পৃক্ত করি, রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।